নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ১ থেকে ১০ম পরিচ্ছেদের প্রত্যেকটা পরিচ্ছেদের অনুশীলনীর যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সমাধান করব। তো শুরুতেই আমরা পরিচ্ছেদ ১ এর এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে? সরাসরি সম্পর্ক রয়েছে চোখের, কারণ আমাদের চোখ দিয়ে বর্ণ দেখতে হয়। ব্রেইল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টি শক্তিহীনরা। বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি লোক। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? বৃহত্তম ভাষা মাতৃভাষার দিক দিয়ে। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? ইন্দ্রো ইরানীয়। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত সংস্কৃত ও পালি। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? বাংলা ভাষার জন্ম হয়েছে পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা ভাষার নিজস্ব কিন্তু লিপি রয়েছে, সেটি হচ্ছে বাংলা। এবং ১০ নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? এটি হচ্ছে ত্রিপুরা। তো এটা ছিল আমাদের প্রথম পরিচ্ছেদের সমাধান। এবার আমরা দ্বিতীয় পরিচ্ছেদের অনুশীলনের সমাধান করব। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে। কারণ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? ১৭৪৩ খ্রিস্টাব্দে। ইংরেজি ভাষায় লেখা প্রথম ব্যাকরণের রচয়িতাকে? হ্যালহেড। গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতাকে? রাজা রামমোহন রায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান? ধ্বনি। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? আলোচ্য বিষয়। শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে। শব্দ নিয়ে যেটি কাজ করে সেটি কিন্তু রূপতত্ত্ব। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ গঠন। বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? বাক্যতত্ত্বে। শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্ব। এবার আমরা পরিচ্ছেদ ৩ এর অনুশীলনী সমাধান করব। ১ নম্বর প্রশ্ন, বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে? বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কিন্তু প্রমিত রীতি বলে। বাংলা ভাষায় সাধু গদ্য রীতির সূচনা হয় ১৯ শতকের শুরুতে। নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ? করিল। আর বাকিগুলো সবই কিন্তু প্রমিত। সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? সাধু রীতির বৈশিষ্ট্য কিন্তু ক্রিয়াপদ দীর্ঘ হয়। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার রয়েছে? বাংলাদেশের রংপুর অঞ্চলের উপভাষা রয়েছে কামরূপী। এই ছিল আমাদের তৃতীয় পরিচ্ছেদের এমসিকিউ সমাধান। এবার আমরা চতুর্থ পরিচ্ছেদের এমসিকিউ সমাধান করব। চতুর্থ পরিচ্ছেদের প্রথম প্রশ্নটি, কোনটি বাকযন্ত্র? এর মধ্যে কিন্তু ফুসফুস যেটি সেটি বাকযন্ত্র। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? ফুসফুস থেকে তৈরি বাতাস নাসারন্ধ্র এবং মুখবিহর দুই অংশ থেকেই বের হয়। অতএব সঠিক উত্তর হবে হচ্ছে ক ও খ উভয়। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম? বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কিন্তু ওষ্ঠ। ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? এটি হচ্ছে জিভ। কথা বলতে গেলেই বা কোনো কিছু উচ্চারণ করতে গেলেই কিন্তু জিভ সচল থাকে এবং সক্রিয় থাকে। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? মুখ গহ্বরের কিন্তু উপরের অংশে তালুর অবস্থান। নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? আলজিভ নিচে নেমে এলে। এবার আমরা পঞ্চম পরিচ্ছেদের এমসিকিউ সমাধান করব। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? স্বরধ্বনি উচ্চারণের সময়। ধ্বনির প্রতীককে বলা হয়? ধ্বনির প্রতীককে কিন্তু বলা হয় বর্ণ। ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা রস চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? এটি হচ্ছে অ। প্রত্যেকটা বর্ণের সাথে কিন্তু অ থাকে, নতুবা কার বর্ণ অথবা হর্ষ চিহ্ন থাকে। তো অঞ্চলগুলো আসলে কিভাবে উচ্চারণ হয়? সে অঞ্চলের মধ্যে যে যুক্ত ব্যঞ্জনটি রয়েছে সেটি মূলত কোন বর্ণ দিয়ে তৈরি? এটি মূলত হবে হচ্ছে মূর্ধন্য স প্লাস মূর্ধন্য। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ? আর ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কিন্তু অনুবর্ণ। নিচের কোন জোড়টি যুক্ত ব্যঞ্জনের রূপভেদকে প্রকাশ করে? এটি মূলত প্রকাশ করে হচ্ছে স্বচ্ছ ও অস্বচ্ছ। বাংলা কার বর্ণের সংখ্যা? বাংলা কার বর্ণের সংখ্যা 10টি, শুধুমাত্র অ এর কোনো কার বর্ণ নেই। আর বাংলা সংখ্যা বর্ণ কয়টি? বাংলা সংখ্যা বর্ণ হচ্ছে 10টি, মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 0 সহ 1 থেকে 9 পর্যন্ত মোট হচ্ছে 10টি। পরিচ্ছেদ 6 এর এমসিকিউ সমাধান করব আমরা। উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? এটি মূলত উচ্চতার উপর নির্ভর করে স্বরধ্বনি ভাগ করা হয়। হ্রস্বই উ উচ্চারণের সময় জীবের অবস্থান, এটির সময় কিন্তু জীবের অবস্থান থাকে হচ্ছে উচ্চ পশ্চাৎ। উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? এটি কিন্তু উন্মুক্তি হচ্ছে বিবৃত। জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান
অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? 3 প্রকার। বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? অনুনাসিকতা বোঝাতে। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের কিন্তু অর্ধ স্বরধ্বনি বলে, যেগুলো পুরোপুরি উচ্চারিত হয় না। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয়। একটি পূর্ণ স্বরধ্বনি এবং একটি অর্ধ স্বরধ্বনি, এই দুটি মিলে কিন্তু একসাথে একটি দ্বিস্বরধ্বনি তৈরি হয়। লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে? স্বরে আ প্লাস রস্বই উ। ওকে, এবার আমরা সপ্তম পরিচ্ছেদের প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাক্যপ্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি হলো ব্যঞ্জনের, তো বোঝাই যাচ্ছে যেটি হবে ব্যঞ্জনের উচ্চারণ স্থান। দন্ত ব্যঞ্জনধ্বনির মুখ্য বাক্যপ্রত্যঙ্গ কোনটি? জিভের ডগা। এটি কি হবে? জিভের ডগা। কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? দন্ত ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? তালব্য স্বরের মধ্যে আছে। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? আমরা জানি যে পার্শ্বিকের মধ্যে আছে ল। কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ? ধয় শূন্য র। কোন ব্যঞ্জনগুলো ঘোষ ব্যঞ্জন? ব ভ। ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে সেগুলোকে বলে? সেগুলো মূলত কিন্তু অল্প প্রাণ ধ্বনি। কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? এটি আছে চানাচুর শব্দে, যেহেতু র বর্ণটি এখানে আছে এর জন্য। উচ্চারণ স্থান অনুযায়ী স কেমন ধ্বনি? উচ্চারণ স্থান অনুযায়ী কিন্তু স তালব্য ধ্বনি। অষ্টম পরিচ্ছেদটা আমরা দেখি। 1 নম্বর প্রশ্ন, অ ফলার উচ্চারণী কোন শব্দে? মূলত উচ্চারণ হচ্ছে শ্বশুর শব্দে, বাকিগুলোতে কিন্তু উচ্চারণ আছে, যেমন অশ্ব, পক্ক, বিশ্বাস। এগুলো মূলত মাঝে বা শেষে যদি ব ফলা থাকে সেগুলো হচ্ছে ব এর উচ্চারণ হয় না, বাট যে শব্দের সাথে যুক্ত থাকে সেটি মানে দ্বিতীয় উচ্চারণ হয়, দুইবার উচ্চারণ হয়। যেমন আমরা পক্ক বলতেছি, বিশ্বাস বলতেছি, এরকম। অদ্য শব্দের উচ্চারণ, এটি মূলত হবে হচ্ছে অদ্য, কারণ অ এর পরে কিন্তু হচ্ছে দ এর সাথে ঝ ফলা আছে, তো এই জন্য এটা হবে হচ্ছে অদ্য। ঋণ এর উচ্চারণ, ঋণের উচ্চারণ কিন্তু ঋণ, রস্যি দন্তন্য নিচে হসন্ত, ঋণ। কোন বর্ণটি নিজস্ব কোনো ধ্বনি নেই? খণ্ডতয়ের কোনো নিজস্ব ধ্বনি নেই। আ কখনো এর মতো উচ্চারিত হয়, যেমন জ্ঞান, এখানে কিন্তু জ্ঞানে আকার উচ্চারণ হচ্ছে না, মূলত জ্ঞান উচ্চারণ হচ্ছে। খেলা। পরিচ্ছেদ 9 এর এমসিকিউ মানে অনুশীলনীর এমসিকিউ সমাধান করব। 1 নম্বর প্রশ্ন, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? তখন তাকে কিন্তু পদ বলে। পদের লগ্নক কয় ধরনের? পদের লগ্নক কিন্তু 4 ধরনের। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? শব্দের শেষে যুক্ত হয় না, উপসর্গ এটি শব্দের শুরুতে যুক্ত হয়। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? তাকে কিন্তু বলক বলে, যে হচ্ছে বল প্রদান করে। কোনটি সাধিত শব্দ? এখানে পরিচালক সাধিত শব্দ, চালকের সাথে পরিযুক্ত হয়ে সাধিত শব্দ হয়েছে। কোনটি মৌলিক শব্দ? এখানে চাঁদ মৌলিক শব্দ। শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? প্রত্যয় কিন্তু শব্দের শেষে যুক্ত হয়। কোনটি নির্দেশক? এখানে কিন্তু টুকু নির্দেশক অর্থাৎ আর্টিকেল। কোনটি লগ্নক নয়? নয়ের কিন্তু বচন কোনটি লগ্নক নয়? এখানে প্রত্যয় হচ্ছে লগ্নক নয়। নৌকার সইয়ে নীল মাছরাঙাটি বসে আছে, বাক্যে অলগ্নক পদ কোনটি? এখানে কিন্তু অলগ্নক পদ হচ্ছে নীল, এর সাথে কোনো লগ্নক যুক্ত হয়নি। এবার আমরা পরিচ্ছেদ 10 এর প্রশ্ন সমাধান করব। নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? এখানে প্রবীণ শব্দটি উপসর্গ যোগে গঠিত শব্দ, বিনের সাথে প্রযুক্ত হয়েছে। নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না ব্যবহৃত হয়েছে? এখানে অপূর্ণ অর্থ না ব্যবহৃত হয়েছে নালায়েক। ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি? এটি ঈষৎ প্রকাশ করছে আরক্ত। তারপর নিচের কোনটি উপসর্গ? এখানে কিন্তু একটি উপসর্গ, যেমন আমরা উপশহর বলতে পারি। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? এটি মূলত ছোট অর্থে ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।